ভ্রমণ আমিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি এবং সেই ভিডিওগুলো দেখার পরে অনেকেই মূল্যবান মতামত জানিয়েছেন এবং অনেকেই অনুরোধ করেছেন এমন কোনো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য যেখানে খরচ করে খুব ভালো থাকার ব্যবস্থা রয়েছে। তো আজকে আমি এমনই একটা বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে বৃদ্ধাশ্রমে রয়েছে মধ্যবিত্তের জন্য অসাধারণ থাকার ব্যবস্থা। এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আবাসিকদের অভিজ্ঞতা কেমন এবং এখানে থাকতে গেলে খরচ কত, কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তাতে করে ভ্রমণে অমিতের যে কোনো ভিডিও আপলোড হলেই প্রথম নোটিফিকেশন পাবেন আপনি। তাহলে চলুন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রমের ভিডিও। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর রেলওয়ে স্টেশন থেকে সড়ক পথে মাত্র ১০ মিনিটের দূরত্বে ফলে ফুলে ভরা ৮ বিঘা সুসজ্জিত বাগানে গড়ে উঠেছে বয়োজ্যেষ্ঠদের স্বর্গরাজ্য। আজকের ভিডিওতে এই স্বপ্নপুরীর সদা হাস্যময় প্রকৃতি ও মানুষের রূপকথার কাহিনী তুলে ধরব আপনাদের জন্য। এই মুহূর্তে আমি আশ্রমের ভেতরে পৌঁছে গেছি এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চারিদিকে কালো অন্ধকার করে মেঘ জমেছে। মানুষের জীবনেও এরকম মেঘ জমে, কখনো কখনো পরিবার ছেড়ে তাদের একা থাকতে হয়। এই একা থাকার অভিজ্ঞতাকে ভালো করতে রয়েছে বেশ কিছু ভালো বৃদ্ধাশ্রম, আর এই মুহূর্তে আমি তেমনই একটা বৃদ্ধাশ্রমের ভেতরে পৌঁছে গেছি যার নাম গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রম। এই আশ্রমে প্রবেশ করেই দেখা যায় মেঠো পথের ধারে গাছেদের সারি আর গাছেদের ছায়া মাখা পুকুরের ধারে শান্তির নীড়। আশ্রমের এটি হচ্ছে প্রবেশপথ, আর এই প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই প্রথমে রয়েছে অফিস ঘর। তো আমি এখন আপনাদের অফিসে নিয়ে যাব, আর সামনে যে ভদ্রলোককে দেখছেন ইনি হচ্ছেন মুক্ত ঘোষ। ইনি আমাকে সমস্ত আশ্রম ঘুরে দেখাবেন। অফিস ঘরে যে বয়োজ্যেষ্ঠ ভদ্রলোককে আপনারা দেখছেন তিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা। তো চলুন প্রথমেই আমরা তার সঙ্গে আলাপ সেরে নেব এবং তারপরে বাকি আশ্রম আপনাদের ঘুরে দেখাবো। তো আমি প্রথমেই জেনে নেব তার কাছ থেকে, আপনার নাম কি? পুলিন কুমার গাঙ্গুলি। পুলিনবাবু পেশায় ইঞ্জিনিয়ার, জীবনের বেশিরভাগ সময় কেটেছে দেশে বিদেশে। পেশার কারণে জীবনের সুবর্ণ দিনগুলি কাটিয়েছেন মুম্বাই তথা বম্বে। অবসরের পর ফিরে এলেন বাংলায়, আর বাকি কথা তার মুখে। এবারে চলে এলাম দেশে, ভাবলো আর শহরে থাকবো না, গ্রামে চলে আসবো। আমার জন্ম গ্রামে, বুঝলে তো। তো যদি গ্রামেই আসি তাহলে আমি একদম আমার ছোটোবেলায় যেরকম গ্রাম ছিল সেরকম আসবো। সে ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজ দিয়ে করতে করতে আমাদের তো নদীর পাড়ে সব থাকে তো, আমাদের ইস্ট বেঙ্গলে নদী তো আর নাই। তারপরে এই পুকুরটা বড় ছিল, পুকুরটা দেখে খুব ভালো লাগলো আমাদের। তাহলে এই জায়গাটাই নেবো, তখন ওইখানটা সিলেক্ট করে যায়। এটা খুব আনন্দের কথা, আপনি দত্তপুকুরে নিজের ছোটবেলা ফিরে পেলেন। এবার বলুন, পাশাপাশি বৃদ্ধাশ্রমের ভাবনা আপনার মনে কিভাবে এলো? বম্বেতে থাকতে দু একটা মার্ডার হয়ে গেছে ফ্যামিলিতে। মার্ডার হয়ে গেছে মানে বয়স্ক লোক দরজা খুললো, ঢুকে গেল, এরকম দুটো ইনসিডেন্ট হয়েছে। তখন আমি ভাবলাম যদি আমি এরকম একটা প্রোটেক্টেড জায়গায় নিজের সেফটি আর কি করতে পারি তাহলে এটা তাদের পক্ষে ভালো, আমারও একটা কোম্পানি হবে। ওইটা ভেবেই আমাদের আশ্রমের স্টার্ট করলাম। আর আমাদের এটার মেন প্রমোটার হচ্ছে আমাদের মাইমা, সব কিছু ওনার ডিজাইন। পুলিনবাবুর সাথে আলাপ সেরে
এবং এই আশ্রম গড়ে ওঠার কাহিনী শুনে শান বাঁধানো ঘাট পেরিয়ে ইট বিছানো মনোরম রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম গাঙ্গুলি বানপ্রস্থ সেবাশ্রমের মন্দিরে। আজ থেকে ঠিক 18 বছর আগে 2007 সালে গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রমের পথ চলা শুরু। বর্তমানে এখানে 16 জন বয়োজ্যেষ্ঠ আবাসিকের থাকার ব্যবস্থা রয়েছে। চলুন ভিতরে গিয়ে তাদের সাথে আলাপ করি। আমরা এখন ভেতরে প্রবেশ করেছি এবং একতলায় রয়েছি। মাঝখানে রয়েছে সুদৃশ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর এবং দুপাশে আবাসিকদের ঘর। আমি এখন আপনাদের প্রথমেই নিয়ে যাব রুম নম্বর 1-এ। আমরা এখন রুম নাম্বার 1-এ প্রবেশ করেছি। ঘরে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল আকার বেড রয়েছে, আর বেডের ঠিক উল্টো দিকে রয়েছে একটা বিশাল ওয়ার্ড্রপ। বেডের ঠিক মাথায় রয়েছে একটি পাখা, আর বিশাল আকার এই ঘরে রয়েছে মোট 4টি জানলা, আর সামনে এখন দেখতে পাচ্ছেন একটি টিভি। এই হচ্ছে সম্পূর্ণ ঘর আপনাদের দেখালাম, আর এই ঘরের বাথরুম এখন আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে বাথরুম। সামনে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন, বিশাল আকার। বেসিন রয়েছে, দুটো বালতি দেওয়া রয়েছে, মগ রয়েছে, এখানে কমোড রয়েছে, এছাড়া একটি শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের বাথরুম দেখালাম। এবার প্রত্যেক ঘরের একটি করে বারান্দা রয়েছে, সেই বারান্দাটি আপনাদের দেখাই। এই বারান্দায় তার নিজস্ব জামা কাপড় শুকোতে পারেন, বা এই বারান্দাতে দাঁড়িয়ে এই আশ্রমের যে প্রাকৃতিক শোভা সেটা ওনারা উপভোগ করতে পারেন। এবার আমরা আর একটি রুম দেখব, রুম নাম্বার 2। তো চলুন সেই রুমের আবাসিকের সঙ্গে কথা বলবো এবং রুমটা আমরা ঘুরে দেখব। এবার আমরা রুম নাম্বার 2-তে প্রবেশ করছি। নমস্কার। রুম নাম্বার 2-তে ঢুকেও কিন্তু ঠিক আগের রুমের মতনই একটি বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে এবং উইথ মিরর। আর এই রুমটিতে আমি এসি দেখতে পাচ্ছি। ওয়ার্ড্রপের ঠিক উল্টো দিকে রয়েছে বেড, সিঙ্গেল বেড, আর এখানে আরেকটি বেড রয়েছে, আর বেডের ওপর রয়েছে পাখা। আপনারা দেখতে পাচ্ছেন পাখা চলছে। প্রত্যেক ঘরে ঘড়ি রয়েছে, আপনাদের বলেছি, এ ঘরেও রয়েছে। এছাড়া এ ঘরে টিভি রয়েছে। সিলিং ফ্যান যেমন রয়েছে তেমনই রয়েছে একটি পেডেস্টাল ফ্যান, আর পাশে রয়েছে মাইক্রোওয়েভ এবং একটি কেটল, ইলেকট্রিক কেটল রয়েছে এখানে। সম্পূর্ণ রুমটি আপনাদের এখন আমি দেখাচ্ছি। সত্যিই খুব সুন্দর ব্যবস্থা এই রুমগুলির। আর এবার আমি বাথরুমটা আপনাদের দেখাই। এই রুমেরও বাথরুম অ্যাটাচ। ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন একটা গিজার রয়েছে, কমোড রয়েছে, একটা খুব বড় মিরর রয়েছে, টাওয়াল হোল্ডার রয়েছে, শাওয়ার রয়েছে, রয়েছে একটা বেসিন, এবং এখানে টুলের ব্যবস্থা রয়েছে। এবার রুম নাম্বার 2 এর বারান্দা আপনাদের দেখাবো। আগেই বলেছি প্রত্যেকটা রুমের নিজস্ব একটা করে বারান্দা রয়েছে, আর এই বারান্দা থেকে কিন্তু প্রত্যেকটি আবাসিক এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। এই ঘরের যে আবাসিক রয়েছেন তার সঙ্গে আলাপ করে নেব। আপনার নাম কি? বিজি গুপ্ত। এই বৃদ্ধাশ্রমে আসার আগে আপনি কোথায় থাকতেন? আগে বেলেঘাটা ছিল। কলকাতার বেলেঘাটা থেকে দত্তপুকুরের এই বৃদ্ধাশ্রমে এলেন কিভাবে? এখানে ঘটনাচক্রে এলাম। আমার 2 মেয়ে বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল 1 মাসের জন্য। আমাকে কোথাও একটা রেখে যাওয়ার কথা ছিল, সে অনুযায়ী ওরা খোঁজ করছিল অনেক জায়গায়। তা এইটা আমার একজন এজেন্ট, আমি একজন ডেভেলপমেন্ট অফিসার, আমার একটা এজেন্ট বলেছিল, গুপ্তদা যদি খোঁজ করেন তাহলে দত্তপুকুরে এই বাড়িটা দেখবেন, এই বাড়িটা খুব ভালো। কিন্তু
তখন ওই পয়সাটা কম বলে আমার মেয়েদের খুব পছন্দ হচ্ছিল না। তাই বলেছিলাম যখন দুর্গাশঙ্কর বলেছে তখন অবশ্যই দেখে আসবি। তো আমি যাই না যাই, তা ওরা এখানে এসে দেখে আরও যে কটা জায়গা দেখেছিল তার থেকে এটা দেখে খুব ওরা অভিভূত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাঙ্গুলিবাবুকে বলে আমার বাবাকে আমরা এখানে রাখতে চাই 2 মাসের জন্য। তখন উনি বললেন যে আপনার বাবার বয়স কত? তখন 91 কি 92 বছর বয়স বলেছিল। তো বলেছিল না, ওনাকে দেখতে হবে। ওরা বললো ঠিক আছে, ভিডিওতে দেখেছে, আমার বাবা খুব সবল, ভিডিওতে দেখেছে, বলে না হবে না, ওনাকে আসতে হবে। আমি 1200 টাকা খরচা করে এখানে এসে ইন্টারভিউ দিলাম। তা আমি এসে বললাম যে বলুন আমার বয়স কত? বললো আপনার বয়স, আর তুমি নিজেই বলো। হবে আমি তুমি বলছি কিছু মনে করো না, বলো আমার বয়স। 80+ আমার মনে হচ্ছে। আমি 96। আচ্ছা, তারপরে? আচ্ছা, এবার 21 সালে আসার পরে আমি এখানে থাকতে আরম্ভ করলাম এবং আমার যে বেলঘাটার বাড়িতে ওটা আমার কাছে একটা ফ্ল্যাট এখনও কিন্তু আছে। আমি ওইখানে যেতে চাচ্ছি না, এই কারণে আমি এখানে আসার পরে আমি হিসেব করে দেখেছি এখানে 2 বছর থাকার পরে আমার শরীরের কোনো রকম অসুবিধা হয়নি। আর যে সমস্ত আদার এলমেন্টস মানে ডাক্তার হওয়ার যে সেগুলো সব আমার ব্যবস্থা করা মানে সম্ভব হয়েছে, আমি সব করতে পেরেছি। আর এখানে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে আমি একলা ঘরে একলা থাকতে পারছি। এখানে যে খাবারটা দেয় অফিসিয়ালি আমাদের বয়স অনুযায়ী খাবারটা ওরা খুব ঠিক দেয়, কিন্তু আমরা তো এককালে বহু খেয়েছি আর খাইয়েছি, হ্যাঁ, সেই সমস্তগুলো ভুলে যেতে পারি না। সেই জন্য ওদের বলি এটা হয়নি, ওটা হয়নি, ঝাল হয়নি, এ হয়নি, বলি, অনুযোগ করি। কিন্তু এ সমস্ত খেয়ে এখানে যে কজন আমার সঙ্গে থেকে গেছে তারা 2-3 বছর 4 বছর থেকেছে, সকলেই কিন্তু ওজন বাড়িয়েই গেছে। শোনো, এখনও তো কচি বয়স, অ্যাডজাস্টমেন্টটা তুমি বোঝো নি। অ্যাডজাস্টমেন্ট যদি একটু করে থাকা যায় 80% 70% পর্যন্ত ভালো থাকেই। আমি খুব বিশ্বাস করি এবং আমি তো 96 বছর বয়স, 96-97-এর কাছাকাছি এই বয়সের লোক হিসেবে আমি 5 বছর এখানে, এটা আমার 5th ইয়ার। তাহলে এবার তুমি ভেবে দেখো আমার সম্বন্ধে তোমার কী বক্তব্য আছে। আমরা রুম নম্বর 2 পর্যন্ত দেখলাম, আবাসিকদের সঙ্গে কথা বললাম, তাদের অভিজ্ঞতা আপনাদের জানালাম। এবার আমরা 3 নম্বর রুমে প্রবেশ করছি। বাহ, এই হাসি মুখটা খুব দরকার ছিল। কেমন আছেন? ভালো আছি। দর্শকদের আপনার নামটা জানান। আমার নাম কল্পনা নন্দী। এখানে আপনি কবে এসেছেন? আমি 2019 সালে এসেছি। যদি কিছু না মনে করেন, আপনার এখানে আসার কারণটা কি? আসলে হচ্ছে আমার হার্টের রোগী, লাংসের অসুবিধা আছে। আমার বাড়িতে দোতলা বাড়ি, একতলা দোতলা করতে পারি না, সেই জন্য ছেলেরা আমাকে এখানে বিশ্রামের জন্য রেখে দিয়ে গেছে। পরিবার পরিজন ছেড়ে আরেকটি নতুন পরিবারে আপনার কেমন লাগছে, কেমন আছেন, আপনার অভিজ্ঞতা যদি একটু জানান। খুব ভালো। সব থেকে ভালো হচ্ছে যে বৃদ্ধাশ্রম বলে মানুষের একটা ভয় থাকে, কিন্তু এটা গাঙ্গুলি বৃদ্ধাশ্রম, যিনি মালিক পুলিন গাঙ্গুলি বা এই ছেলে মুক্ত ঘোষ, এদের সঙ্গে আমি মনে হয় আমার নিজের বাড়িতে আছি। ভীষণ ভালো। ভালো না হলে আজ আমি 7 বছর থাকতাম না। আর এখানে কিচেনে বলুন আর এখানকার সমস্ত মেম্বারদের বলুন, প্রত্যেকে ভীষণ ভালো। আন্তরিকতাটা রয়েছে, এটাই হতে আমাদের জীবনের পাথেয়। খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো। সকালবেলায় চা বিস্কুট, আমাদের 9টার সময় জলখাবারের 7 দিনে 7 রকম দেয়া হয়। কোনোদিন চাউমিন, কোনোদিন আলুর পরোটা, কোনোদিন ডালি আর খিচুড়ি, কোনোদিন লুচি, কোনোদিন রুটি, এরকমভাবে আমাদের দেয়া হয়। দুপুরবেলায় আমাদের 5 রকম তরকারি, দই, মাছ, সব কিছু দেয়া হয়। সন্ধেবেলাতেও ওই রকম, কোনোদিন আলু কাবলি, কোনোদিন চিড়ে ভাজা, কোনোদিন মুগি চানাচুর, কোনোদিন আপনার বেগুনি, এগুলো দেয় আমাদের। রাত্রিবেলায় আপনাদের 2 রকম তরকারি আর ডাল দেয়া হয়। যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। রোববার দিন যে মাংস খাবে মাংস, যে মাছ খাবে মাছ। এখানে আমাদের পিকনিক হয়, স্পোর্টস হয়, নাচ গান হয়, খাওয়া দাওয়া হয়। বাহ, এ তো দারুণ ব্যাপার।
আচ্ছা, এবার বলুন আপনাদের অবসর সময় কাটে কিভাবে, বা আপনি কিভাবে আপনার অবসর সময় কাটান? সময় কাটাতে আমি সব থেকে যেটা সত্যি কথা বলছি, আমার উদ্বোধনের বই বা ঠাকুরের বই, আমার এই ঠাকুর আছেন, কিছুটা সময় এখানে কাটে, বাকিটা সময় এই সব বোর্ডারদের সাথে আমার গল্প আনন্দ সব কিছু হয়। শ্রীমতী কল্পনা নন্দীর সঙ্গে আপনাদের আলাপ করালাম, এবার তার ঘরটি আপনাদের দেখাই। আর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল আকার ওয়ার্ড্রব, যেটি একতলার অন্যান্য ঘরেও রয়েছে। ঠিক উল্টো দিকটা দেখাচ্ছি, যেখানে রয়েছে বেড, আর বেডের পাশে একটা বেড টেবিল রয়েছে, সাইড টেবিল। আর আগেই আপনাদের দেখালাম এখানে ওনার ঠাকুর দেবতারা রয়েছেন। এছাড়া বেডের ওপরে রয়েছে একটা ফ্যান, লাইট তো দেখতে পাচ্ছেন, দুটো লাইট রয়েছে এখানে। আর সামনে রয়েছে এলইডি টিভি। আপনাদের বাথরুমটা দেখাই। এই বাথরুমটাও সাইজ একই, অর্থাৎ বেশ বড়, এবং ঢুকেই আপনাদের সবচেয়ে আগে নজরে পড়বে যেটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে গিয়ে গিজার। এছাড়া একটা বিশাল বড় জানলা রয়েছে। এখানে রয়েছে একটা কমোড এবং উইথ কমোড হ্যান্ডেল। সামনে একটা বড় মিরর রয়েছে, বেসিন রয়েছে, পর্যাপ্ত বালতি রয়েছে এবং একটি টুলও রয়েছে। বাথরুমের পর এবার আমরা চলে যাব বারান্দায়। এই বারান্দাও কিন্তু একদম প্রকৃতির কোল ঘেঁষে, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ যে দত্তপুকুর গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রম রয়েছে, সেই আশ্রমের বিভিন্ন দিক ঘুরে দেখা যায়। একতলায় তিনটে রুম দেখলাম। এবার আমরা যাচ্ছি দোতলায় বা ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে একটি ফাঁকা রুম আপনাদের দেখাবো, কারণ এখানে অনেকগুলি ফাঁকা রুম এখন রয়েছে যেগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। তো আমি দোতলায় উঠে 7 নম্বর বা রুম নাম্বার 7 আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 7। ঢুকেই আপনারা একটা খুব সাজানো গোছানো বেড দেখতে পাচ্ছেন, দুটো চেয়ার রয়েছে, একটি টেবিল রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে, আর এই ঘরে পাখাও রয়েছে, দুদিকে দুটো জানলা রয়েছে, আলো রয়েছে। আর এই ঘরটিতে এই মুহূর্তে কোনো আবাসিক নেই বলে এখানে টিভি বা এই ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন না। আবাসিক এলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো তাকে দেওয়া হবে। আর বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা বেসিন, বেসিনের ঠিক নিচে দুটো বালতি রয়েছে, একটা লার্জ সাইজ মিরর রয়েছে, গিজার রয়েছে, একটা জানলা রয়েছে বড়, কমোড রয়েছে। 7 নম্বর রুমের যে বারান্দা রয়েছে সেটা আপনাদের দেখাই। আর এই বারান্দা থেকে কিন্তু সম্পূর্ণ বাগান দেখা যায়। আপনাদের দোতলার একটা জায়গা দেখাচ্ছি, যে জায়গাটাতে আবাসিকরা একসঙ্গে বসে আড্ডা দিতে পারে। এখানে বেশ কতগুলো পরপর সোফা রয়েছে, আর সবচেয়ে বড় বিষয় জায়গাটা কিন্তু অনেকখানি খোলামেলা, একটা পাখাও দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা কাউন্টারও বানানো রয়েছে, অর্থাৎ আড্ডা দিতে দিতে চা, ঝালমুড়ি বা কিছু যদি খাবার ইচ্ছা হয় সেটা ওনারা এখানে রেখে খেতে পারেন। তো চলুন আপনাদের আর একটা ঘর আমি দেখাবো। এবার আপনাদের নিয়ে এসেছি 15 নম্বর রুমে। এই রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমে ঢুকিয়ে একটা বেড দেখতে পাচ্ছেন, রয়েছে একটি পাখা এবং লাইট, আর উল্টো দিকে রয়েছে দুটো আলমারি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন আপনাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম ওটা বারান্দা, এত সুন্দর আলো ঝলমল করছে। প্রথমে একটা বেসিন দেখতে পাচ্ছেন, তারপর একটা মিরর, আর এখানে দেখতে পাচ্ছেন কল রয়েছে, বালতি রয়েছে, কমোড রয়েছে। এই রুমের একটি বারান্দা রয়েছে। এই বারান্দা থেকেও যথারীতি সম্পূর্ণ বাগান দেখা যায়। তো চলুন এবার আমরা কিচেনটা ঘুরে আসি। এই হচ্ছে আমাদের
কিচেন রুম, এখানে রান্নার ব্যবস্থা আছে। এই যে এখন সব থালা ফালা রেডি করা হয়েছে। আমাদের এখানে খাওয়ার সিস্টেম হচ্ছে সকালবেলা 7টার সময় কনিং বেল দেওয়া হয়, উপরে নিচে কনিং বেল আছে, কনিং বেলের আওয়াজ শুনে সবাই চলে আসেন ডাইনিং রুমে। তারপরে আবার 9টার সময় দেওয়া হয়, 9টার সময় বেল দিলে সবাই চলে আসে ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্টে 7 দিন 7 রকম থাকে। কোনো দিনে এগরোল, লুচি পরোটা, চাউমিন, চিড়ের পোলাও। খুব গরম পড়লে আমরা পান্তা ভাতটাও রাখি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। সবাই যদি পছন্দ করে, মানে আমরা জিজ্ঞাসা করি যে আপনারা পান্তা ভাত খেতে চান, এবার সবাই বললো না খাবো, খুব গরম পড়ছে, তখন পান্তা ভাতও দেওয়া হয়। 7 দিনে ফেনা ভাতও দেওয়া হয়। তারপরে আবার 1টার সময় বেল দেওয়া হয়। 1টার সময় বেল দিলে সবাই টেবিলে চলে আসেন, যারা আসতে পারেন না তাদেরকে রুম সার্ভিস দিই। 4 দিন মাছ, 1 দিন মাংস, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ, এইভাবে আমাদের সেট করা আছে। 6টার সময় দেওয়া হয় মুড়ি চানাচুর, কোনো সময় চিড়ের ভাজা, নানা রকম দেওয়া হয়। রাত 8:30 9টার সময় আমাদের ডিনার। সেখানে যদি কেউ রুটি খেতে চান তাহলে আমাদের আগে জানাতে হয়। আগে জানালে কি হয়, তাহলে রুটিটা বানাতে হয়। দেখা গেলো ওনার ভাত বানানো হলো, উনি বললো ভাত খাবো না, রুটি খাবো, তাহলে তো ভাতটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের প্রত্যেককে বলা আছে যে আপনারা যদি রুটি বা ভাত খান আগে জানিয়ে দেবেন, সেইভাবে আমরা আপনাদেরকে খাবারটা দিতে পারবো। 96 বছর বয়স্ক যে ভদ্রলোকের সঙ্গে আপনাদের আলাপ করালাম, তার কিন্তু একটি অসাধারণ মত আছে। সেই মতটি এখন আপনাদের জানাই। এই যে গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রম, এই আশ্রমের সবচেয়ে পজিটিভ হচ্ছে এই জায়গাটা হচ্ছে নন পলিউটেড এরিয়া। আর সেইটা কিন্তু এই জায়গার টিআরপি, অর্থাৎ এখানে এলে কিন্তু কারোর শরীর খারাপ হয় না, এটা ওনার মত। সেই মতটা আমি আপনাদের জানালাম, তো সেটা আমি আপনাদের ঘুরে দেখাই। গাঙ্গুলি আশ্রমের বাসিন্দাদের বিশ্বাস, এখানে এলে শরীর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ গাছে গাছে ভরা 8 বিঘা অঞ্চল জুড়ে শুদ্ধ অক্সিজেন আর মনোরম প্রাকৃতিক পরিবেশে শরীর থাকে সুস্থ, সতেজ ও সবল। এই মেঠো পথ ধরে আবাসিকরা প্রাতঃভ্রমণ করতে পারেন কিংবা সান্ধ্যকালীন ভ্রমণ করতে পারেন। শীতকালে আবাসিকরা সকলে মিলে এই বাগানেই মেতে ওঠেন বনভোজনে। গাঙ্গুলি আশ্রমের আবাসিকরা সত্যিই ভাগ্যবান, কারণ তারা হাত বাড়ালেই গাছ থেকে ফল পেড়ে খেতে পারেন। কোথাও ঝুলছে আমলকি, কোথাও বা গোলাপজাম, আর কোথাও বা লাল টকটকে করম চা। যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের প্রকৃতি প্রেম থাকে বা বিশেষ করে গাছেদের প্রতি প্রেম বা ভালোবাসা থাকে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ রয়েছে এই গাঙ্গুলি আশ্রমে। আশ্রমের ভেতরে প্রচুর গাছ, সেটা আমি আপনাদের দেখালাম। আর প্রত্যেকটা গাছের নিচে যে কোনো গাছ, সেটা গোলাপজাম হতে পারে, সে গোলাপজামের গাছের নিচে গোলাপজাম পড়ে রয়েছে, সবেদার গাছের নিচে সবেদা পড়ে রয়েছে, তেমনি আম গাছের নিচে শয়ে শয়ে আম পড়ে রয়েছে। তেমনি একটা আম আমি এখন কুড়িয়ে পেয়েছি, সেটা আপনাদের দেখালাম। এখন ঠিক 12:30 আমি আপনাদের নিয়ে চলে এসেছি গাঙ্গুলি আশ্রমের কিচেনে। কিচেনে শুরু হয়েছে আবাসিকদের খাবার পরিবেশনের প্রস্তুতি। আমি এখন ডাইনিং হলে দাঁড়িয়ে রয়েছি। আমি যে কোনো আশ্রমে গেলে সেখানকার খাবার খাই, বিশেষ করে বৃদ্ধাশ্রমে গেলে আমি সেখানকার খাবার খাই, কারণ আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব যে সেই আশ্রমের আবাসিকরা কেমন খাবার খান এবং তার মান কেমন, এটা আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরা আমার দায়িত্ব। তাই আমি এখানে বা যেখানেই যাই সেখানে খাবারটা খেয়ে থাকি। তো চলুন আমি খেতে বসি এবং আমার সঙ্গে থাকবেন মুক্তবাবু, তিনিও খাবেন। আমরা কি খাচ্ছি এবং কেমন খাচ্ছি সেটা আপনাদের জানাবো। খাবারে কি কি রয়েছে আপনাদের জানিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ভাত রয়েছে, ডাল রয়েছে, মুড়ি ঘন্ট রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা চচ্চড়ি রয়েছে, মাছ রয়েছে, দই রয়েছে এবং চাটনি রয়েছে। আজকের মেনুতে কি কি রয়েছে সেগুলো আমি আপনাদের দেখালাম। আর আপনাদের এটাও জানিয়ে দিই, এখানে দুপুরে প্রত্যেকদিন টক দই প্রত্যেকটা আবাসিককে দেওয়া হয়। আর আপনারা জানেন টক দই কিন্তু শরীরের পক্ষে
বিশেষ করে গরমের সময় খুবই উপকারী। এছাড়া ব্রেকফাস্টের পরে প্রত্যেক দিন এখানে ফল দেওয়া হয়, সেটা আমি এখানে এসে এই ডাইনিং হলে এসে জানতে পারলাম। অর্থাৎ ফল যেটা প্রত্যেক দিন আমাদের শরীরের জন্য ভীষণ রকম প্রয়োজন, সেটাও কিন্তু এখানে দেওয়া হয় প্রত্যেক দিন ব্রেকফাস্টের পরে। আর এই মুহূর্তে আমি খাবারের সামনে বসে রয়েছি। তো মুক্তদা, শুরু করুন। তো প্রথমে কি দিয়ে শুরু করব সেই নিয়ে আমি কিন্তু কনফিউজ। তো কোনটা দিয়ে, চচ্চড়ি দিয়ে শুরু করা যাক? ডাল, ডাল আলু ভাজা চচ্চড়ি। তো প্রথমে ডাল দিয়ে শুরু করলাম, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, একদম পারফেক্ট টেস্ট। এবং ঝাল সেই অর্থে নেই, কিন্তু খুব সাদামাটা রান্না, যেটা বয়স্কদের জন্য সত্যি জরুরি। আর এই আলু ভাজাটা নরম আলু ভাজা, জিরে জিরে করে কাটা, সরু সরু করে কাটা, কিন্তু ভাজা হয়েছে নরম করে। বয়স্কদের কিন্তু এই আলু ভাজাটা খেতে বেশ সুবিধা হবে আমার মনে হয়। তো আপনাদের দেখালাম মোটামুটি খাবারের টেস্টটা আমি বুঝে গেছি, যথেষ্ট ভালো। তো আমি খেয়ে নিই, আর খাওয়ার পর আপনারা এখানে কিভাবে যোগাযোগ করবেন, তার নম্বর কি, এবং এখানে থাকতে গেলে খরচ কী রকম আছে, সে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব। দয়া করে আপনার নাম এবং আপনি এই আশ্রমে কিভাবে যুক্ত যদি বলেন। নমস্কার, আমার নাম মুক্তরঞ্জন ঘোষ। আমার বাড়ি পাশেই। দাদার সাথে আমার আলাপ হয়। আলাপ হওয়ার পরে ইলেকট্রিক কাজটা আমাকে দিয়ে করায়। ইলেকট্রিক কাজ করতে করতে এমনভাবে একটা ওনার সাথে পরিচয় হয়ে গেল, মনে হলেন এই বাড়ির আমি মেম্বার। সেই থেকেই আমি আশ্রমের সাথে যুক্ত, এবং আশ্রমের যা কিছু সব কিছুই আমি দেখাশোনা করি। এই আশ্রমে যদি কেউ আসতে চান, কিভাবে আসবেন? এই আশ্রমে আসতে গেলে যদি আপনারা ট্রেনে আসেন কলকাতার থেকে, তাহলে কলকাতার থেকে আপনি ট্রেন পাবেন, বনগাঁ লোকাল পাবেন, দত্তপুকুর লোকাল পাবেন, হাবড়ার লোকাল পাবেন, ঠাকুরনগর লোকাল পাবেন। দত্তপুকুরে নামবেন, দত্তপুকুরে নেমে আপনারা ওইখানে 1 নম্বর গেটে আসবেন। এসে বলবেন যে কাশিমপুর, রথবাগান, গাঙ্গুলি, বার্নপূর্ত আশ্রমে যাব। আপনাকে টোটোওয়ালারা পুরো গেটের সামনে এনে নামিয়ে দেবে। আর যদি আপনারা বাই কার কলকাতার থেকে আসেন, তাহলে আপনার বারাসাত আসবেন। বারাসাত থেকে NH-34 ধরবেন, ধরলে সন্তোষপুর রোড, সন্তোষপুর আসবেন। সন্তোষপুর এসে ডান দিকে ঢুকে যাবেন, যেটা হচ্ছে নীলগঞ্জ দত্তপুকুর রোড। আসলেই দেখবেন ওয়েলকাম টু কাশিমপুর, শিবলার মোড় থানার আগেই দেখবেন বড় আমাদের একটা গেট করা আছে, ওয়েলকাম টু কাশিমপুর। এসে ওখানে যাকে জিজ্ঞাসা করবেন রথবাগান, কাশিমপুর, বার্নপূর্ত আশ্রমে যাব, আপনাকে বলে দেবে। এখানে কেউ যদি থাকতে চান, তিনি কিভাবে আবেদন করবেন বা পদ্ধতি কি আছে? এখানে যদি কেউ থাকতে চান, প্রথমেই আমরা বলি যিনি থাকবেন ওনাকে আসতে হবে, কারণ উনি সুস্থ আছেন, হাঁটাচলা করতে পারেন, বা কোনো রোগ আছেন কি না আমরা নিজে দেখতে চাই। এবং যিনি থাকবেন ওনারও দেখার দরকার যে এটা পছন্দ হলো কি না। এবার মূল বিষয় অর্থাৎ খরচ সম্পর্কে বলুন। এখানে খরচা বলতে আমাদের যেসব রুমগুলো আপনারা দেখলেন, ওই রুমগুলো ডবল বেডের। ডবল বেড বলতে স্বামী স্ত্রী থাকলে তবেই দেওয়া হয়, তা নাহলে সব সিঙ্গেল। আমাদের সিঙ্গেল হচ্ছে 11,000 টাকা পার মান্থ, আর 1 লাখ টাকা আপনাদের দিতে হবে ডিপোজিট মানি। যখন আপনি যাবেন পুরো টাকাটাই আপনি রিটার্ন পেয়ে যাবেন। একজনের ক্ষেত্রে 11,000 টাকা, 1 লাখ টাকা ডিপোজিট, আর দুজনের ক্ষেত্রে 18,000 টাকা, 2 লাখ টাকা ডিপোজিট। আবাসিকদের চিকিৎসার কি ব্যবস্থা আছে? আমাদের সামনে ডাক্তার আছে, ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার দেখে যদি মনে করেন যে না এনাকে হসপিটালে পাঠাতে হবে বা কোনো কিছু করতে হবে, সঙ্গে সঙ্গে যিনি আমাদের এখানে গ্যারেন্টার হন বা বাড়ির লোক থাকেন, ওনাদের আমরা ফোন করি, ওনারা আসলেন। এবার যদি ওনারা বলেন না, আপনারা যে কোনো নার্সিংহোম যদি বলেন পৌঁছে দিতে, আমাদের ক্লাবে অ্যাম্বুলেন্স আছে, আমরা অ্যাম্বুলেন্স করে ওইখানে পাঠিয়ে দিই। তারপরে ওনারা বাড়ির লোক এসে যোগাযোগ করে যা ব্যবস্থা করার ওনারা করে নেন। আর এখানে যদি টুকটাক হয়, ওখান থেকে আমাদের ডাক্তার আসেন, ওনারা আসলে পরে দেখে যা ওষুধ আনা হয়, আমাদের এখানে ওষুধ আনার ব্যবস্থা আছে, এখানে দিয়ে যায়, সেগুলো ট্রিটমেন্ট করা হয়। সেই ডাক্তারের পয়সা যিনি থাকেন ওনাকে দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছেন কি ওনার কত রকম কি রোগ আছে, কত রকম ওষুধ লাগে, এগুলো টোটাল ওনাকেই দিতে হয়। এছাড়া আমাদের যেরকম আছে যে টিভি যদি লাগানো হয়, টিভিটা ওনার দিতে হবে, কেবিল লাইন ওনাকে দিতে হবে, আর এসি আর রুম হিটার যদি লাগানো হয় তার জন্য আমরা একটা মিটার লাগাই, সেই মিটারে যেটা ওঠে সেটা আমরা নিই। এবার আমাকে বলুন, কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কোন নম্বরে, কখন এবং কিভাবে যোগাযোগ করবে?
আসবেন, যদি আসেন ফোন করে আসবেন, যদি আপনি কালকে আসতে চান একটু জানাবেন, কারণ আমাদের এখানে 9টা থেকে 9:30 খাওয়ার টাইম, তো সেই টাইমটা আমরা কথা বলতে পারবো না বা আমি ঘুরে দেখাতে পারবো না। এছাড়া দুপুরে আপনার 1টা থেকে 1:30 পর্যন্ত খাওয়ার টাইম, এই টাইমটা হবে না। আর সন্ধেবেলা তো অন্ধকার হয়ে যায়, তখন তো দেখানো যায় না। সাধারণত সকালের দিকে আসলেই বেটার হয়, 9টার আগে বা 9:30টার পরে। আচ্ছা, আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 9830469020। আবার বলছি 9830469020। আপনাদের গাঙ্গুলি বানপ্রস্থ আশ্রম সম্পূর্ণ ঘুরে দেখালাম। এখানকার খরচা কিরকম, এখানে থাকতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।